নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনারা শুনবেন গল্প কথার আরও একটি বিশেষ নিবেদন, আশিস চক্রবর্তীর কলমে কালভ্রম পিশাচ। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলিও শুনবেন। কথা দিলাম, হতাশ হবেন না। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আজকে আপনারা শুনবেন আশিস চক্রবর্তীর কাহিনী কালভ্রম পিশাচ। মনোহর ছুটতে ছুটতে এসে বলল, অনেক দূর পর্যন্ত দেখে এলাম স্যার। এখানে কোথাও মোটর মেকানিকের দোকান তো চোখে পড়লো না, বাড়ি ঘরও তেমন নেই। রাস্তার দুপাশ জুড়ে কেবল বড় বড় গাছের জঙ্গল। তবে রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা হোটেল আছে স্যার, কাছেই, হেঁটে যেতে পারবেন। আমি বলি কি, আপনি বরং ওখানে রেস্ট নিন, আমি এখানে থাকছি গাড়ির ভেতর, আর গাড়ি ঠিক করতে পারলে আপনাকে না হয় ফোন করে নেব। কথাটা শোনা মাত্র একটা বিরক্তিসূচক শব্দ খসে পড়ল ডাক্তার অংশুমান চ্যাটার্জির মুখ থেকে। সেই সঙ্গে হাতের জ্বলন্ত সিগারেটটা রাস্তায় ছুঁড়ে ফেলে তিনি বললেন, না 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 না, তা একদম হয় না মনোহর। এই নির্জন রাস্তায় শীতের রাতে তুমি একা এখানে দাঁড়িয়ে থাকবে আর আমি হোটেলে গিয়ে আরাম করব? এটা হয় না মনোহর। হোটেলে উঠলে দুজনেই উঠব, নইলে সারা রাত এই গাড়িতে বসেই কাটিয়ে দেব। আপনি কি বলছেন স্যার? সামনে হোটেল থাকতে গাড়িতে খামোকা থাকতে যাবেন কেন? আপনার অভ্যাস নেই, তার উপর ঠান্ডা যা পড়েছে, শেষে শরীর খারাপ হলে ম্যাডাম আবার বকাবকি করবেন। 1-2 ঘন্টারই তো ব্যাপার স্যার। ঠিক একটা গাড়ি পেয়ে যাব, তারপর লিফট নিয়ে শহরে যাব, সেখান থেকে একটা মেকানিক ঠিক ধরে আনবো স্যার। আপনি আমার কথা শুনুন, হোটেলে যান স্যার। এবারে অংশুমান চ্যাটার্জি মনোহরের দিকে তাকিয়ে চুপ মেরে গেলেন। গাড়ির মিটমিট করে জ্বলতে থাকা ইন্ডিকেটরের আলোয় মনোহরের মুখটা অন্ধকারে একবার করে প্রকট হচ্ছে, আবারও মিলিয়ে যাচ্ছে। এদিকে কাঁচের মতো ধারালো ঠান্ডা গেঁথে যাচ্ছে শরীরের খোলা অংশগুলোয়। অংশুমান নিজের হাত ঘড়ির স্ক্রিনটা অন করে দেখলেন রাত 11:30। খুব একটা বেশি রাত হয়নি। অচেনা জায়গা আর নির্জন শীতের রাত্রি বলে পরিবেশটা ওকে ভাবাচ্ছে। না হলে রোজ ক্লিনিক আর নার্সিংহোম ভিজিট করে ফিরতে ওর রাত 1-2 তো বাজেই। এই স্থানের আকাশের বুকটাও কেমন যেন কালো। দুপাশের গাছপালাগুলো দাঁড়িয়ে রয়েছে পাথরের মূর্তির মতো। মনোহর ফের বলল, কি অত ভাবছেন স্যার? আমার কথা শুনুন, আপনি হোটেলে গিয়ে রেস্ট নিন। গাড়ির কোনো ব্যবস্থা হলেই আমি আপনাকে আগে ফোন করে জানাবো। অংশুমান এবার পকেটে হাত ঢুকিয়ে সিগারেটের প্যাকেটটা বার করে মনোহরের হাতে ধরিয়ে বললেন, তুমি এটা সঙ্গে রাখো মনোহর, শীতের রাতে কাজে দেবে। এই অন্ধকারেও বোঝা গেল মনোহরের মুখটা লজ্জায় একেবারে বর্ণহীন হয়ে উঠেছে। ও হাতটা নিজের দিকে টেনে নিয়ে বলল, কি করছেন স্যার? সংকোচ করো না, পকেটে রাখো। গাড়িতে ফ্লাক্সে কফি আছে, মাঝে মধ্যে খেয়েও আরাম পাবে। আর এই নাও। অংশুমান চ্যাটার্জি কোটের পকেট থেকে একগুচ্ছ নোট বার করে মনোহরের হাতে ধরিয়ে দিয়ে ফের বললেন, ইচ্ছে মতো টাকাগুলো খরচ করো, কোনো দ্বিধা করবে না। খাওয়া দাওয়া আর গাড়ি রিপেয়ারিং এসবের পরেও কিন্তু কিছু টাকা থাকবে, বাড়তি খরচ হলেও জানাবে, কেমন? ওসব নিয়ে আপনি ভাববেন না স্যার, আমি সব ম্যানেজ করে নেব। তবে আবারও বলছি, তুমি আমার সঙ্গে হোটেলে যেতে পারতে। দেখো দেখো, গাড়ির মায়া কিন্তু আমি করি না। সকালে যা হোক কিছু একটা করা যেত, তবে নতুন গাড়ি হঠাৎ এভাবে রাস্তায় বিপদে ফেলবে। আপনি কিছু ভাববেন না স্যার, রাতেই আমি গাড়ি রিপেয়ার করে হোটেলে গিয়ে আপনার সঙ্গে দেখা করছি। বেশ, যা তোমার ইচ্ছে।
অপরিচিত এলাকা তো, সাবধানে থেকো। কথা শেষ করে অংশুমান চাপ চাপ অন্ধকার কেটে রাস্তার বাগ দিয়ে হাঁটা দিলেন। কিছু দূর এগিয়ে একবার মাথা ঘুরিয়ে দেখলেন মনোহর সিগারেটটা ধরিয়েছে। রাস্তার বাঁক থেকে একটা ঢালু জমি নেমে গিয়েছে বনের ভেতরে। সেখানেই দেখা মিলল হোটেলের। হলদে মৃদু ইলেকট্রিকের আলোয় নামটা পড়লেন অংশুমান চ্যাটার্জি, হোটেল যাত্রিক। কাছে গিয়ে দেখলেন হোটেলের গায়ে রঙের প্রলেপ পড়েনি, তা প্রায় 20 বছর হবে। রিসেপশনে একজন বছর 60-এর লোক মাথায় টুপি ও গায়ে সোয়েটারের ওপর চাদর জড়িয়ে ঝিমোচ্ছে। কয়েকবার ডাকার পর লোকটা ঢুলু ঢুলু চোখ নিয়ে ডাক্তার অংশুমানের সর্বাঙ্গে দৃষ্টি বুলিয়ে নিলেন। তারপর ওর চোখে ফুটে ওঠা ক্লান্তিটা মুছে চকচকে চোখে তাকিয়ে বললেন, কি চাই? লোকটার কথা বলবার মধ্যে কেমন একটা দম চাপা ভাব আছে। রুম খালি আছে? জিজ্ঞেস করলেন অংশুমান চ্যাটার্জি। আছে, দোতলায়, সিঙ্গেল বেড, চলবে? অংশুমান মাথা নাড়িয়ে বললেন, আমার মতো জায়গা হলেই হবে। লোকটা আলসে ভাবে মাজা ঝুঁকিয়ে নিচ থেকে একটা রেজিস্টার বার করে এগিয়ে দিলেন। রেজিস্টার খুলতে দেখা গেল ছক কাটা ঘরে নির্দেশ মতো সবকিছু লেখা। আপাতত 1 রাতের ভাড়া মিটিয়ে অংশুমান ঘরের জন্য অপেক্ষা করলেন। লোকটা রেজিস্টারে চোখ বুলিয়ে বললেন, আপনি ডাক্তার? হ্যাঁ, কেন? তাতে থাকতে দিতে কোনো আপত্তি আছে? না, আপত্তি কেন থাকবে? আপনি ডাক্তার মানুষ, ভাবছিলাম আমাদের এই হোটেলে আপনার পোষাবে কিনা। ঘরে বসবার মতো একটা চেয়ার নিশ্চয়ই থাকবে, তাতেই হবে। ঘুমের ব্যবস্থা না হলেও চলবে। রাত জাগার অভ্যাস আমার চিরকালের, আর এর মধ্যে যদি আমার গাড়িটা ঠিক হয়ে চলে আসে তাহলে রাতেই আমি ঘর ছেড়ে দেব। ওহো, গাড়ি খারাপ কেস। তা আসছেন কোত্থেকে? রংপুর। ওখানে একটা মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। ফিরবার পথে আমার ড্রাইভারটা একটা শর্টকাট রাস্তা ধরলো। এখন দেখছি শর্টকাট নেওয়ার সিদ্ধান্তটাই ভুল হয়েছে। এই অবধি এসে গাড়ির স্টিয়ারিংটা হয়ে গেল জাম্প, অগত্যা আপনার হোটেল। আচ্ছা, এই জায়গাটার কি নাম? সে কি, আপনার সাইনবোর্ডের দিকে চোখ পড়েনি বুঝি? ওখানে তো বড় বড় করে লেখা রয়েছে হোটেল যাত্রিক, আর নিচে জায়গার নাম তালডাঙ্গা। হোটেলের নামটা চোখে পড়লো বটে। মনে হয় বোর্ডের নিচের দিকের আলোটা খারাপ হয়ে গেছে। আমার রুমটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। নিশ্চয় নিশ্চয়, আপনি সিঁড়ি দিয়ে ওপরে চলুন, আমি আসছি। 207 নম্বর ঘর। বলি, সঙ্গে লাগেজ কিছু আছে কি? না। বলে ডক্টর চ্যাটার্জি সিঁড়ির দিকে পা বাড়ালেন। লোকটা শোকেজের ভেতর থেকে একটা চাবি খুলে নিয়ে চ্যাটার্জির পিছু পিছু সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন। সিঁড়ির পাকদণ্ডি শেষ হতেই নজরে পড়ল একটা ছোট্ট করিডোরের 2 পাশে সারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা গোটা 6 ঘর। বন্ধ দরজার কোনোটায় ফাটল পর্যন্ত ধরেছে। রং ওঠা ময়লা দেওয়ালের কোথাও কোথাও ইট বেরিয়ে আছে। ডক্টর চ্যাটার্জি সেসব দেখেও না দেখার ভান করলেন, কারণ ওর এখন দরকার বাইরের ওই প্রবল শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটুখানি আশ্রয়। লোকটা কাশতে কাশতে 207 নম্বর ঘরের দরজাটা খুলে দিলেন। শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই করে শব্দ উঠলে ডাক্তার চ্যাটার্জি বললেন, আপনার ফুসফুসের অবস্থা তো বেশ খারাপ, ক্রনিক অ্যাজমা। ওষুধপত্র খাচ্ছেন কিছু? লোকটা দরজা খুলে হাত বাড়িয়ে ঘরের আলোটা জ্বেলে দিলেন। তারপর নিজের শ্বাসকষ্টের সমস্যাটাকে খানিক সামলাবার চেষ্টা করে বললেন, আচ্ছা ডাক্তারবাবু, সত্যি সত্যি এ রোগ কি সারে?
রেগুলার কিছু ওষুধ আর নিয়ম মেনে চললে দীর্ঘদিন বেঁচে থাকা যায়। ঘরের ভেতরের অবস্থা কেমন হতে পারে সেটা ভেবে নিয়েই ভেতরে পা ফেললেন চ্যাটার্জি। ছোট্ট ঘরটায় একটা বাল্ব চলছে, মাথার ওপর ঝুল জড়ানো পাখার প্লেট। যদিও শীতকাল বলে ওটার ব্যবহার নেই। জানলা দরজার পর্দা বেজায় অপরিষ্কার। একজনের শোয়ার মতো চৌকিটায় তেলচিটে চাদর পাতা। চৌকির একপাশে বিছানা বালিশ ভাঁজ করে রাখা। সামনে একটা ছোট্ট টেবিল, তাতে একটা রং ওঠার রিসিভার। তারই পাশে একটা আয়নার কাঁচ দেওয়ালে আটকানো। সেই আয়নার সামনে দাঁড়িয়ে ডক্টর চ্যাটার্জি দেখলেন ওতে একটা বিদঘুটে প্রতিচ্ছবি পড়ছে। লোকটা চ্যাটার্জির অসন্তোষে ভরা মুখের দিকে তাকিয়ে একটু সংকোচ করে বললেন, বলি, ঘরটা বোধ হয় আপনার যোগ্য নয়। কিন্তু স্যার, এখানে যে দ্বিতীয় কোনো হোটেল নেই। তাই তো দেখছি। আর রুমের যা চেহারা, তা তোমার মতো পেশেন্টের ক্ষতি বই ভালো কিচ্ছুটি করতে পারবে না। আর তুমি বা এরকম এই মরা জায়গাতে হোটেল খুলতে গেলে কেন? আচ্ছা, এটা তো কোনো পর্যটন কেন্দ্র নয়। আমার কাজ জনসেবা বলতে পারেন স্যার। এই নির্জন জায়গায় দূর দূরান্তে কোনো বসতি নেই। বনের ভেতর দিয়ে রাস্তা যাচ্ছে তো যাচ্ছেই, রাস্তারও যেন কোনো শেষ নেই। এই সময় এই ধরুন আপনার মতো কেউ যদি বিপদে পড়ে, সে যাবে কোথায়? তাই দিলাম এখানে হোটেল খুলে। মানে তোমার হোটেলে মানুষ কেবল বিপদে পড়লেই ওঠে, তাই তো? না না স্যার, ঠিক তা নয়। এই আপনার মতো অর্থবান মানুষই ধরুন না, আপনারা বিপদে না পড়লে কি আমার মতো এই গরিবের হোটেলে কোনোদিনও উঠতেন বলুন দেখি? ডক্টর চ্যাটার্জি চুপ করে রইলেন। সত্যি কথা সবসময় শুনতে ভালো লাগে না। লোকটা ফের বললেন, খাবার দাবারের কিছু ব্যবস্থা করব স্যার? না, খেয়ে এসেছি। তবে এক কাপ কফি পাঠাতে পারলে খুব ভালো হতো। কফি তো হবে না স্যার, চা চলবে? অগত্যা। বেশ স্যার, বেশ। ঘর ছেড়ে বেরিয়ে গেলেন লোকটা। ডক্টর অংশুমান দরজা বন্ধ করার সময় বাইরের করিডোরটা এক ঝলক দেখে নিলেন। সেখানে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে। ঘরে ঢুকে পায়ের সঙ্গে কামড়ে থাকা জুতোটা খুললেন। তারপর অপরিষ্কার বিছানাতেই গাটা এলিয়ে দিলেন। এতে করে ক্লান্তি খানিকটা ভাঙলেও স্বস্তি এলো না। ঘরটা কেমন যেন স্যাঁতসেঁতে, একটা দম বন্ধ করা গুমোট অস্বাস্থ্যকর পরিবেশ। চৌকির এক কোণে রাখা বিছানা বালিশগুলোর থেকেও কেমন একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। এসব অস্বস্তি আর সহ্য করতে না পেরে অংশুমান উঠে বসলেন। তারপর ঘরের জানলা খুলে বাইরের রাস্তাটা দেখা যায় কিনা লক্ষ্য করলেন। অন্ধকারে বেশি দূর চোখ গেল না। জানলার পাশে দাঁড়িয়ে রইলেন তিনি। অন্তত উল্টো দিক থেকে আসা কোনো গাড়ির হেডল্যাম্পের একজোড়া আলো নজরে পড়লে তাও আত্মবিশ্বাসটা ফেরত আসতো, এই আর কি। এরপর পকেট থেকে ফোন বের করে বাড়িতে স্ত্রীকে ফোন করার চেষ্টা করলেন। কল সম্পূর্ণ হলো না। দু একবার যান্ত্রিক শব্দ করে ফোনটা কেটে গেল। বার পাঁচেক চেষ্টা করে একরকম আশাহত হয়ে মনোহরকে কল করলেন। হ্যালো মনোহর। বলুন স্যার। কোনো গাড়ি পেলে? না স্যার। আশ্চর্য ব্যাপার, রাতে কি এ পথে কোনো গাড়ি চলে না নাকি? সেই রকমই তো ব্যাপার দেখছি। কফি খেয়েছো? হ্যাঁ স্যার, একবার খেয়েছি। বেশ, পারলে গাড়ির ভেতরে গিয়ে বসো, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না স্যার, আপনি ঠিকভাবে হোটেলে পৌঁছেছেন তো? হ্যাঁ, আমি ঘরের ভেতর থেকেই তোমার সঙ্গে কথা বলছি। হ্যালো স্যার, আমি এখন ফোনটা রাখছি। দূরে একজোড়া আলো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কোনো গাড়ির হেডলাইট। দেখি গাড়িটা থামানো যায় কিনা। বেশ, রাখো।
ফোনটা কাটতেই বাইরের দরজায় টোকা পড়ল। ডক্টর চ্যাটার্জি জানলার ধার থেকে সরে এসে দরজা খুলে দেখলেন লোকটা এক পেয়ালা চা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অতি আগ্রহে হাত বাড়িয়ে চায়ের পেয়ালাটা হাতে নিলেন। এরপর দ্রুত স্বস্তি পাওয়ার লক্ষ্যে ওখানে দাঁড়িয়েই চায়ে একটা চুমুক দিয়ে তৎক্ষণাৎ থুতু করে মেঝেতে ফেললেন। মুখের ভেতরটা বালির মতো কিচকিচে বস্তুতে ভরে গেল। কি হলো স্যার, কি হলো? চা ভালো হয়নি? ডক্টর অংশুমান পেয়ালাটা লোকটার হাতে ধরিয়ে দিয়ে বললেন, চা একেবারে ঠান্ডা বরফ, জলটাও অপরিষ্কার বোধ হয়। গোটা মুখটা ধুলোতে ভরে গেল। কাপটা ধোয়া ছিল তো? আমি আন্দাজ করেছিলাম স্যার, আপনার মতো মানুষ আমার হোটেলে মানিয়ে নিতে কি পারবেন? আমি দুঃখিত স্যার, দুঃখিত। আর এক কাপ বানিয়ে দিই? না থাক, তুমি এসো, যাও, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। বেশ স্যার, বেশ। কিছু প্রয়োজন হলে ওই টেবিলে ফোন রয়েছে, নাম্বার ডায়াল করবেন স্যার। ঠিক আছে, তুমি এসো। লোকটা ঘড়ঘড়ে গলার কাশি আর হাফ মেশানো একটা অদ্ভুত শব্দ করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। বিরক্তিতে চ্যাটার্জির মাথাটা ছিঁড়ে যাচ্ছিল। ঘরের দরজাটা সজোরে বন্ধ করে ভেতরে এসে দাঁড়ালেন। তারপর নিজের মানসিক অস্থিরতা সামাল দেওয়ার লক্ষ্যে পকেটে হাত ঢুকিয়ে সিগারেটের প্যাকেটটা খোঁজবার চেষ্টা করতেই হাতে কেবল ইম্পোর্টেড লাইটারটা ঠেকল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল তিনি সিগারেটের প্যাকেটটা মনোহরকে দিয়ে এসেছেন। আবারও একরাশ বিরক্তি চেপে ধরল। একে তো ঠান্ডায় গরম চাটুকুও মিলল না। কয়েকটা সিগারেট টানতে পারলে মাথাটা অন্তত খুলত, কিন্তু সে উপায়ও তো নেই। নেশার টানে খানিকটা ব্যস্ত হয়ে উঠলেন তিনি। দরজা খুলে শটার নিচে চলে এলেন। দেখলেন লোকটা রিসেপশনে নেই। এদিক ওদিক নজর ঘুরিয়েও দেখা মিলল না তার। নিচের অন্ধকারে দাঁড়িয়ে থাকা পরপর দুটো ঘরের দিকে মুখ বাড়িয়ে কয়েকবার হাঁক দিলেন তিনি। এই যে শুনছেন? কোথায় গেলেন আপনি? শুনছেন? উত্তর এলো না। এই যে শুনছেন? এরপর ঘরের দরজা ধাক্কা দিয়েও কোনো লাভ হলো না। সব দরজায় ভেতর থেকে আটকানো। নিরুপায় হয়ে ফিরে যাওয়ার জন্য পেছন ঘুরতেই চমকে উঠলেন। লোকটা নিঃশব্দে কখন যেন ওর গায়ের একেবারে কাছে এসে দাঁড়িয়েছে। অংশুমান বুঝতেই পারেননি। একেবারে থতমত খেয়ে গেলেন তিনি। তবে পরক্ষণেই ভাবটা সামলে নিয়ে তিনি বললেন, মানে এক প্যাকেট সিগারেটের ব্যবস্থা করতে পারবেন? পারি স্যার, পারি, এক্ষুনি দিচ্ছি। এই বলে ওর বসার জায়গায় গিয়ে মাজা নিচু করে নিচের তাক থেকে এক প্যাকেট সিগারেট বার করে অংশুমানের হাতে দিলেন। অংশুমান সিগারেটটা হাতে নিয়ে বললেন, এটার দামটা আপনি খাতায় লিখে রাখুন, যাবার আগে আমি টাকাটা দিয়ে যাব। তারপর উত্তরের অপেক্ষা না করেই সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে গেলেন। এরপর খোলা জানলার সামনে দাঁড়িয়ে সিগারেটের প্যাকেটটা খুলে সিগারেট মুখে গুঁজে গ্যাস লাইট জ্বালাতে গিয়ে ওর হাতটা আপনা হতেই থেমে গেল। ততক্ষণে ঠোঁটে গোজা সিগারেটটা খণ্ড খণ্ড হয়ে মাটিতে ঝরে পড়ছে। আশ্চর্য হয়ে প্যাকেটের ভেতর আঙুল ঢুকিয়ে দেখলেন সেখানে সিগারেটের গুঁড়ো ছাড়া আর কিছুই নেই। এরপর আলোর সামনে সিগারেটের প্যাকেটটা ধরতেই বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ে অংশুমানের। প্যাকেটের গায়ে লেখা রয়েছে সিলভার স্টিক। নামটা পড়ার পর ডাক্তার অংশুমান স্মৃতির গভীরে তলিয়ে গেলেন। এই ব্র্যান্ডের সিগারেট কোম্পানি ভারতে ব্যবসা গুটিয়ে ফেলেছে, তাও প্রায় 30 বছর আগে। অংশুমানের বয়স এখন 42। খুব ছোট বয়সে ওর ঠাকুরদাকে এই কোম্পানির সিগারেট খেতে দেখেছেন। তবে এই লোকটা এই প্যাকেটটা পেল কোথায়? সিগারেটের প্যাকেটের গায়ে ছোট ছোট লেখাগুলো আলোর সামনে ধরে
ম্যানুফ্যাকচারিং ডেটটা লক্ষ্য করে পুনরায় চমকে উঠলেন তিনি। তার মানে তার স্মৃতি ঠিক কথাই বলছে, এই প্যাকেটের বয়স ৪৫ বছরের কম নয়। কিন্তু এত পুরনো সিগারেটের প্যাকেট যত্ন করে রাখার মানেটাই বাকি। তবে কি লোকটা জেনে বুঝেই এই নষ্ট সিগারেট ওকে খাইয়ে প্রাণে মেরে ফেলবার মতলব করছিল? কিন্তু তাই বা হবে কেন? ওর সঙ্গে থাকা কিছু ক্যাশ, দামি হাতঘড়ি আর একটা মোবাইল, এইসব কেড়ে নেওয়ার জন্য কি? এ সমস্ত নানা প্রশ্ন যখন ডাক্তার অংশুমানের রক্তচাপ বাড়িয়ে তুলেছে, তখনই ও প্যাকেটটা টেবিলে রেখে ছুটে বাথরুমে ঢুকলেন। চোখে মুখে সামান্য জলের ঝাপটা দিলে ভালো হয়। বেসিনের কাছে গিয়ে কল খুলতেই প্রথমে একটা ঘড়ঘড় শব্দ হলো। তারপর পাইপের ভেতর দিয়ে হাওয়া ছুটে যাওয়ার মতো শো শো খড়খড় দুই ধরনের আওয়াজ ভেসে এলো। অংশুমান কলের মুখে হাত পাততেই কালো শ্যাওলা মাখা জল ওর হাতে গড়িয়ে পড়ে দুই হাতের চেটো নোংরা করে ফেলল। ঝটপট কলের মুখ থেকে হাত সরিয়ে নিলেন, পিছনে সরে এলেন। এরপর বেসিনের সামনে আটকানো আয়নাটার উপরে চোখ পড়তেই থ মেরে গেলেন। আয়নার উপর একটা কালো কালি দিয়ে লেখা রয়েছে, এ ঘরে রাত্রি যাপনের অর্থ মৃত্যু। লেখাটা পড়েই বাথরুম থেকে ছুটে বেরিয়ে আসলেন অংশুমান। ভয় তিনি কোনোদিনই তেমন পাননি এর আগে, কিন্তু আজ ওর শরীরটা কেমন যেন করছে। বুক ধরফর, হাত পা অবশ, সর্বাঙ্গে ঘাম। শারীরিক এই অবস্থা যে ভয়েরই বহিঃপ্রকাশ, সেটা আন্দাজ করে তিনি সিদ্ধান্ত নিলেন এখান থেকে সরে পড়বেন। সেই মতো দরজা ঠেলে বাইরে বেরোতে যাবেন, এমন সময় টেবিলের ওপর ফোনটা বেজে উঠল। রিসিভারের দিকে একবার হাত বাড়িয়ে কি মনে করে তিনি সরিয়ে নিলেন হাতটা। ওদিকে ফোন রিং হয়েই চলেছে। এই সময় হঠাৎ ড্রাইভার মনোহরের কথাটা মনে পড়তেই কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে কানে ধরলেন। ফোনের ওপাশ থেকে পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো, স্যার, স্যার আমাকে বাঁচান স্যার, আমাকে মেরে ফেলবে ওরা, আমাকে মেরে ফেলবে স্যার, আমাকে বাঁচান স্যার, বাঁচান স্যার। অংশুমানের কপালে দুশ্চিন্তার রেখা ছেপে উঠল। ও ব্যস্ত হয়ে বলে উঠলেন, মনোহর, মনোহর কোথায় তুমি? কে তোমাকে মেরে ফেলবে? ওই লোকটা স্যার, ও আমাকে মেরে ফেলবে। ও মানুষ না স্যার, ও পিশাচ, আমাকে মেরে ফেলবে স্যার। মনোহর, তুমি কোথায় আছো? এই ফোনের নম্বরটা তুমি পেলে কোথায়? আমি আপনার হোটেলেই আছি স্যার, কিন্তু কোন ঘরে আছি জানি না। লোকটা আমাকে বন্দি করে রেখেছে, আমাকে বাঁচান স্যার। লোকটা আসছে স্যার, আমার দিকে এগিয়ে আসছে, আমার খুব ভয় করছে স্যার, আমাকে বাঁচান স্যার, প্লিজ বাঁচান, আমাকে মেরো না, মেরো না আমাকে, মেরো না আমাকে। মনোহর, 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 হ্যালো, হ্যালো মনোহর, তুমি আমার কথা শুনতে পাচ্ছ মনোহর? মনোহরের বদলে রিসিভারের ওপার থেকে ভেসে এলো একটা নিষ্ঠুর হাসির শব্দ। এবার তোর পালা। ফোনটা কেটে গেল। অংশুমান এবার ঘর ছেড়ে ছুটে বেরিয়ে মনোহরকে খোঁজার উদ্দেশ্যে আশেপাশের ঘরগুলো দেখতে লাগলেন। ওর ঘরের উল্টো দিকের দরজাটায় ধাক্কা দিতেই দরজা শব্দ করে খুলে যায়। সন্তর্পণে ঘরে ঢুকে লাইট জ্বালতেই ভয়ে কুঁকড়ে গেলেন তিনি। ঘরের মেঝেতে পড়ে রয়েছে কতগুলো মরার খুলি, আর গোটা ঘর জুড়ে ছড়ানো মানুষের শরীরের হাড়গোড়। আতঙ্কে তার দেহ অবশ হয়ে গেল। কোনো রকমে দরজা টেনে বন্ধ করে বাইরে বেরিয়ে এলেন। এবার পাশের ঘরের দরজা খুলে ঢুকতেই আবারও একটা ধাক্কা।
সেখানকার বিছানায় ফালা ফালা করে কেটে রাখা রয়েছে একটা মানুষের তাজা দেহ। মেঝে জুড়ে রক্ত গড়িয়ে বইছে। সে ঘর থেকেও ছুটে বেরোলেন। এবার একেবারে সিঁড়ির কাছের ঘরটার দরজা খুলে ঢুকতেই নিথর হয়ে গেল তার পা দুটো। এই ঘরটায় ছাদ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে একটা কবেকার গলা পচা মৃতদেহ। পুনরায় ছুটে বেরোলেন ঘর থেকে। উল্টো দিকের ঘরে প্রবেশ করতেই এবার নজরে পড়ল কতগুলো আগুনে পোড়া লাশ। এভাবে বিভীষিকাময় দৃশ্যগুলো একের পর এক লক্ষ্য করে ডাক্তার অংশুমানের মাথাটা যখন বোঁ বোঁ করছে, ঠিক তখনই ওর অন্তরাত্মা ওকে তাগিদ দিল এই স্থান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার। কিন্তু মনোহরের কি হলো? সে কোথায়? তাকে একা ফেলে অংশুমান পালাবে কি করে? এসব সাত পাঁচ ভাবতে ভাবতে কাঁপা কাঁপা পায়ে অংশুমান নেমে এলো সিঁড়ি বেয়ে। রিসেপশনে তখন কেউ ছিল না। এত সব ভয়ানক দৃশ্য দেখার পরেও মনের অবশিষ্ট সাহসকে একত্রিত করে মনোহরকে নিচের ঘরগুলোতে খুঁজে দেখবার সিদ্ধান্ত নিলেন। অন্ধকারে ফোনের ফ্ল্যাশ লাইটটা ধরিয়ে এগিয়ে গেলেন সামনের ঘরটার দিকে। আগেরবার সে যখন নিচে এসেছিল তখন এই ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু এবার সেটার উপর হাত রাখতেই সামান্য ফাঁক হয়ে গেল দরজা। ফোনের আলো আর নিজের মাথাটুকু সেই ফাঁকের ভেতর দিয়ে ঘরের ভেতর প্রবেশ করাতেই যে দৃশ্য দেখতে পেলেন তাতে ওর সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এখানেও ঘরের মেঝেতে স্তূপীকৃত হয়ে পড়ে রয়েছে একগুচ্ছ মানুষের কাটা হাত পা মাথা। টলমল পায়ে সেখান থেকে সরে এলো অংশুমান। তারপর নিচের একেবারে শেষ ঘরটিতে পৌঁছে বুকে প্রবল একটা ব্যথা অনুভব করলেন। এই ঘরের দরজার আড়াল থেকে ভেতরে উঁকি মারতেই তিনি দেখলেন মনোহরের দেহটা উল্টো করে ঝোলানো রয়েছে ছাদ থেকে, আর ওর মাথাটা কেটে মেঝেতে রাখা। এতক্ষণ ধরে চলতে থাকা এই ভয়ানক দৃশ্যগুলির মধ্যে এবার যুক্ত হলো আর একটা চাঞ্চল্যকর দৃশ্য। হোটেলের সেই লোকটা এক অদ্ভুত ভঙ্গিতে অনেকটা জানোয়ারের মতো মনোহরের ঝুলন্ত কাটা গলাটা সম্পূর্ণ নিজের মুখের মধ্যে প্রবেশ করিয়ে রক্ত চুষে খাচ্ছে। এবার অংশুমান আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলেন, আর সেই শব্দ শুনে মনোহরের কাটা গলা ছেড়ে মুখ ঘুরিয়ে দরজার দিকে চাইল হোটেলের লোকটি। অংশুমান দেখলেন লোকটার মাথা জুড়ে কেবল দাঁত আর অন্ধকারের মতো মুখের গর্ত, চোখ নাক বলে কিছু নেই। ততক্ষণে লোকটা ডাক্তারের অবস্থান টের পেয়ে জানোয়ারের মতো ক্ষিপ্র গতিতে দরজার দিকে এগিয়ে এলো। অংশুমান প্রাণ বাঁচাতে ছুট দিলেন বাইরের দিকে। অন্ধকারের মধ্যে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কেবল ছুটেই চললেন তিনি। মাঝে মধ্যে গাছের ডালপালায় ধাক্কা খেয়ে আছড়ে মাটিতে পড়তে লাগলেন, কিন্তু তবুও থামা নেই। থামলেই যে মৃত্যু, ততক্ষণে এই গূঢ় সত্যিটা তার মাথায় গেঁথে গিয়েছে। তাই নিজের নিস্তেজ শরীরটাকে কোনো রকমে টেনে হিঁচড়ে তুলে কেবল ছুটেই চললেন। এভাবে পথ হাতড়ে কতক্ষণ যে অন্ধকারের মধ্যে ছুটে চলেছেন তার কোনো হিসেবই নেই। ছুটতে ছুটতে একটা সময় শ্বাস নেওয়ার শক্তিটুকু ফুরিয়ে এলে জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গেলেন তিনি। চোখটা পুরোপুরি বন্ধ হয়ে আসার আগে কানে এলো এক বিকট হিংস্র চিৎকার, যেটা কোনো পার্থিব জগতের শব্দ নয়। অংশুমান চ্যাটার্জির চোখটা যখন খুলল, তিনি ধর্মরিয়ে উঠে বসে দেখলেন এতক্ষণ তিনি মাটিতে বিছিয়ে থাকা খড়ের উপর শুয়েছিলেন।
মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। ধীরে ধীরে বাম হাতটা মাথার যন্ত্রণা স্থলে নিয়ে গিয়ে দেখলেন সেখানে একটা গাছের ছাল শক্ত করে বাঁধা। যন্ত্রণার বহর বলছে মাথায় বড় মাপের কোনো ক্ষতের সৃষ্টি হয়েছে। শরীরেও বল নেই, বিভিন্ন স্থানে ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলো কাটমার্ক, যেগুলিতে আবার গাছের পাতা থেঁতো করে প্রলেপ লাগানো হয়েছে। বুকের বাম দিকটা এখনো ঢিপ ঢিপ করছে, কিন্তু আশ্চর্য রকমভাবে এখন আর শীত করছে না। শরীরটাকে একটু রিল্যাক্স করার জন্য চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিলেন, তবে তাতে শারীরিক উন্নতি তেমন কিছু হলো না। এবারে চোখ খুলে মাথা ঘুরিয়ে আশপাশের পরিবেশটা দেখার চেষ্টা করলেন। আবার একটা চমক বোধহয় অপেক্ষা করছিল তার জন্য। চারপাশ এবং ওপরের দিকে মাথা তুলে দেখতেই বিস্ময়ে চোখ ফেটে পড়ল ওর। ও এখন যেখানে বসে রয়েছে সেটা একটা গাছের ভেতর, অর্থাৎ স্থানটা একটা প্রকাণ্ড গাছের কাণ্ডের ফাটল। সেখানে দাঁড়ানো না গেলেও পা ভাঁজ করে শোয়া বসা যায়, আর ওকে কেন্দ্র করে গাছের মোটা গুঁড়ি। তিনি হাত বাড়িয়ে জীবন্ত গাছের শরীরটা অনুভব করলেন। ফাটলের মুখের কাছে সরু সরু কাঠ চলছে, তার আলোয় গাছের গর্তের ভেতরটা পরিষ্কার দৃশ্যমান। পাশেই রাখা রয়েছে একটা নরকরটি, যার উপর সিঁদুর মাখানো। তার উপরে বিরাজ করছে একটা জ্বলন্ত প্রদীপ। আশেপাশে ঝোলানো রয়েছে কিছু মলিন লাল শালু। একটা ছোট্ট বেতের তৈরি খাঁচার ভেতর উল্টে ঝুলে আছে একটা বাদুড়। একগুচ্ছ শেকড় বাকড় ছড়িয়ে পড়ে আছে হাতের কাছেই। সবটা লক্ষ্য করে অংশুমান আঁচ করতে পারলেন যে স্থানটা নিশ্চয়ই কারোর আশ্রয়স্থল, আর যে মানুষটি এখানে থাকেন তিনি কোনো সাধু সন্ন্যাসী গোছের লোকই হবেন। এইবারে হঠাৎ করে মনে পড়ে গেল ওই হোটেলে দেখা বিভীষিকার কথা। তার থেকে পালিয়ে অংশুমান তো অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল, তারপর সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল সে। তাহলে এখানে এলো কিভাবে? তবে কি তাকে এখানে কেউ নিয়ে এসেছে? তার ক্ষতের চিকিৎসাই বা করল কে? এই আশ্রয়স্থলে যিনি থাকেন তিনি কি? এসব ভাবতে ভাবতেই ও গাছের গুঁড়ির কোটর থেকে ফাটল বরাবর মুখ বাড়িয়ে বাইরে তাকালেন। অন্ধকার এখনো আছে। বাইরে বেরোবে বলে ফাটলের সামনের আগুন সরিয়ে ফেলবার চেষ্টা করতেই দূর থেকে একটা শব্দ কানে ভেসে এলো। শব্দটা কানে আসতেই আবারও ভয়ের সঞ্চার ঘটল অংশুমানের হৃদয়ে। মৃত্যুর ভয়। এই লোক যদি সাধু সন্ন্যাসী না হয়ে খুব খারাপ একজন তান্ত্রিক হন, তাহলে তো আরো বিপদ। সে শুনেছে তান্ত্রিকেরা গুপ্ত সাধনার জন্য নরবলি পর্যন্ত দেয়, আর তারই জন্য যদি অংশুমানকে ধরে আনা হয় তাহলে তো সর্বনাশ। এসব ভেবে শরীরের সমস্ত ব্যথা বেদনা উপেক্ষা করে পালাবার জন্য প্রস্তুতি নিল। ফাটলের মুখের জ্বলন্ত কাঠ সরিয়ে ফেলার চেষ্টা করল সে, কিন্তু দুর্বল শরীরে সে কাজ করতে সে সমর্থ হল না। অগত্যা ভয়ে পিছিয়ে গাছের শরীরের সঙ্গে সেটে বসে রইলেন। এবার গম্ভীর কণ্ঠস্বরটা খুব কাছ থেকে শোনা গেল। হৃৎপিণ্ডের গতি বাড়ল। ভয়ে ঢোক গিলে পূর্বের ন্যায় জ্ঞান শূন্য হয়ে পড়ে থাকার ভান করে খড়ের গাদার উপরে পড়ে রইলেন তিনি। অল্প কিছুক্ষণ পর একটা পায়ের শব্দ কানে এলো। চোখ অল্প ফাঁক করে ডাক্তার অংশুমান দেখলেন দুটো শুকনো হাত জ্বলন্ত কাঠ সরিয়ে প্রবেশদ্বার মুক্ত করছে। দুটো হাতের কবজিতেই রুদ্রাক্ষ, নানা শেকড় বাকড় আর কিছু রঙিন সুতো বাঁধা। আগুন সম্পূর্ণ সরানো হলে আলোটা কমে এলো। এখন কেবল ওই করটির উপরে জ্বলন্ত প্রদীপের আলোটায় চারপাশটা সামান্য আলোকিত করছে।
সেই আলোতেই দেখলেন একটা গাছের ডালের মতো শুকনো শরীর ফাটলের ভেতর ঢুকে এলো। লোকটা তান্ত্রিকই বটে, মেয়েধীন শুকনো দড়ির মতো শরীর, মাথা ভর্তি জট আর গাল মুখ দাঁড়িতে পরিপূর্ণ। শরীরে বস্ত্র বলতে সামান্য লাল রঙের কৌপিন, গলায় ও বাহুতে একগুচ্ছ শেকড় বাকড় আটকানো, সর্বাঙ্গে সাদা রঙের ছাইয়ের প্রলেপ। এবারে কাঁধের ঝুলিটা নামিয়ে গম্ভীর গলায় তিনি বলে উঠলেন, উঠে পড়, মিছে ঘুমের ভান করে পড়ে থাকিস না। আমার থেকে তোর কোনো ভয় নেই, আমি তোকে এখানে এনেছি। অংশুমানের সামান্য কিছু কৌতূহলের নিবৃত্তি ঘটলে ও এবার চোখ মেলে চাইলেন। ব্যাপারটাতে বেজায় বোকা মনে হলো নিজেকে, তাই ধীরে ধীরে উঠে শুকনো গলায় বললেন, আপনি কে? লোকটা করটির ওপরে রাখা জ্বলন্ত প্রদীপের সলতেটা বাড়িয়ে দিয়ে বললেন, আমার নাম ননী কাপালিক। কোনো ভয় নেই তোর, হাত পা ছড়িয়ে গাছের গায়ে পিঠ ঠেকিয়ে বস। কথাগুলো শেষ করে অংশুমানের দিকে মুখ করে পদ্মাসনে বসলেন ননী কাপালিক। অংশুমান ননী কাপালিকের চোখের দিকে চেয়ে অনুভব করলেন ওই চোখ দুটোর বয়স 1000 বছর বললেও বোধহয় কম বলা হয়। অনেক কিছু দেখেছে ওই দৃষ্টি, যেমন তার তেজ তেমনি জ্ঞান দীপ্তি, একই সঙ্গে একটা ভরসার আশ্রয়স্থলও আছে বটে। চোখ দুটো হঠাৎই খানিক চঞ্চল হল, তারপর দৃঢ় কণ্ঠের আওয়াজ আবারও ভেসে এলো, আমার প্রতি তোর এখনো অবিশ্বাস কাটেনি দেখছি। না বাবা, ঠিক তেমন কিছু নয়। আসলে কি নাম তোর? অংশুমান চ্যাটার্জি। উচ্চ বর্গের সন্তান, ভালো। তা উপবীত ধারণ করিস? আগে না বাবা। কেন? অভ্যাস নেই। কি? এর আবার অভ্যাসের প্রয়োজন হয় নাকি? উপনয়ন হয়েছিল? হ্যাঁ, তা হয়েছিল ছোটবেলায়। আচ্ছা, তা গায়ত্রী জপ, পূজা, আহ্নিক, তর্পণ এসব কিছু করা হয়? আগে না বাবা। তোর দিকে এক পলক তাকিয়েই বুঝেছিলাম তুই তম গুণের অধিকারী। ভোগের গন্ধ আছে তোর গায়ে। তা কাজকর্ম কি করিস তুই? আগে ডাক্তারি। ও, বুঝেছি। অর্থ, অহংকার আর আধুনিক শিক্ষার অন্ধকার তোকে গ্রাস করে রেখেছে। তা আধার রাতে ওই জঙ্গলে অচৈতন্য অবস্থায় পড়েছিলি কেন? আমি প্রাণ ভয়ে পালাতে গিয়ে জ্ঞান শূন্য হয়ে পড়ে গিয়েছিলাম বাবা। প্রাণ ভয়ে? কিন্তু কেন? আমি তো যতদূর জানি এ তল্লাটে কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই, মানুষের বসতিও তেমন নেই। চোর ডাকাত তাহলে আসবে কোথা থেকে? ভূত বাবা, ভূত। না না, ভূত ঠিক নয়, পিশাচ। পিশাচের পাল্লায় পড়েছিলাম। পিশাচ? হ্যাঁ বাবা, হ্যাঁ, পিশাচই বটে। আধুনিক বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত হয়ে এসব তুই মানিস? আমার সঙ্গে যা ঘটেছে তাতে না মানার কোনো কারণ নেই বাবা। কি ঘটেছে তোর সঙ্গে? আমি রংপুর গিয়েছিলাম একটা কাজে। সেখান থেকে ফেরবার সময় গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে যায় বড় রাস্তাটার ধারে। প্রচন্ড শীতের রাত, অপরিচিত এলাকায় দাঁড়িয়ে থাকা ঠিক হবে না ভেবে পাশে আমি একটা থাকবার জায়গা পেয়ে সেখানেই উঠেছিলাম। আমার ড্রাইভার মনোহর ও গাড়ির কাছেই ছিল। ও কিছুতেই আমার সঙ্গে এলো না। গাড়ি সারানোর ব্যবস্থা করার জন্য ওখানেই থেকে গেল। আমি হোটেলে গিয়ে উঠলাম, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন কি হয়ে গেল বাবা। আমার শিক্ষা, জ্ঞান, যুক্তি, বিজ্ঞান সমস্ত কিছু একসঙ্গে হুড়মুড় করে ভেঙে পড়ল। একটা
একটা ভয়ঙ্কর আশ্চর্য দৃশ্যের কাছে। আমি কিছু বোঝার আগেই দেখি সেই হোটেল মালিক মনোহরের গলাটা কেটে ওর রক্ত খাচ্ছে। লোকটার সমস্ত মুখমণ্ডল জুড়ে কেবল বিরাজ করছে অন্ধকার। হোটেলের সমস্ত ঘরে কেবল মানুষের মৃতদেহ, রক্ত, হাড়। এসব কি, কেন হচ্ছে এসব? সেসব বুঝবার মতো অবস্থা আমার ছিল না। আমি প্রাণ ভয়ে ছুটে পালিয়ে আসি। অন্ধকারে ছুটে পালাবার সময় কেবল পেছন থেকে বিভৎস একটা চিৎকার আমি শুনতে পাচ্ছিলাম, যেটা আমাকে অনুসরণ করে আমার পিছু পিছু আসছিল। এরপর আমি জ্ঞান শূন্য হয়ে যাই। সবই তো বুঝলাম, কিন্তু বড় রাস্তার পাশে ওই অন্ধকার জঙ্গলের ভেতরে তুই থাকবার জন্য আশ্রয় পেলি কোথা থেকে? হোটেল ছিল বাবা, একটা পুরনো রং ওঠা ফাটল ধরা দোতলা বাড়ির মতো একটা হোটেল। মালিক বা কাজের লোক বলতে ওই পিশাচটাই ছিল সর্বেসর্বা, যে কিনা আমার রক্ত পান করতে চেয়েছিল। শোন, আমি বিগত মাস 3 ধরে এই পরিত্যক্ত শ্মশান ভূমিতে বিচরণ করছি। এখানকার সমস্ত এলাকা আমার নখদর্পণে। লোক থাকবার জায়গা তো দূরের কথা, মনুষ্য চিহ্ন আমার চোখে পড়েনি। এমনকি বড় রাস্তা ধরে কাউকে যেতেও দেখিনি কখনো। কিন্তু আমি সেখানে ছিলাম বাবা। লোকটা আমাকে অপরিষ্কার জলের চা এবং একটা প্রায় 35 বছরের পুরনো একটা সিগারেটের প্যাকেট আমাকে দিয়েছিল। তার থেকেই তো আমার সন্দেহটা জাগে। কিন্তু আপনি বলছেন এ অঞ্চল পরিত্যক্ত প্রাচীন শ্মশান ভূমি। শ্মশান ভূমি তো বটেই, নইলে আর এখানে আমি ডেরা দেব কেন? অবশ্য তন্ত্র মতে পরিত্যক্ত শ্মশান বলে কিছু হয় না। একবার দেহের মুক্তি যেখানে ঘটেছে সেই এলাকা আজীবন শ্মশান ভূমি বলেই পরিচিত আমার কাছে। তবে তোর সঙ্গে যেটা ঘটেছে সেই ঘটনাকে বলে কালভ্রম। কালভ্রম? সে আবার কি বাবা? এই অবধি মায়ের কৃপায় যেটুকু জেনেছি তাতে এই সংসারে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে আলাদা করে কোনো সময় চক্র নেই। সবই সারবদ্ধভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এই যে চোখের সামনে শূন্য দেখছিস। বলে ননী কাপালিক শূন্যে হাত তুলে দেখালেন। ডাক্তার অংশুমান অবাক দৃষ্টি নিয়ে ননী কাপালিকের হাতের ইশারাকে লক্ষ্য করলেন। ফের বলতে শুরু করলেন কাপালিক, এ শূন্য নয় রে, আসলে ওখান থেকেই হয়তো আলাদা কোনো সময়ের পথ শুরু হয়েছে, যা দৈব দৃষ্টি না থাকলে দেখা সম্ভব নয়। মাঝে মাঝে এমন দিন চোখের সামনে আসে যে দৃশ্যটা দেখে মনে হয় এই দৃশ্য আগেও একবার ঘটেছে। এই যেমন ধর, এই যে তুই আমার সামনে বসে রয়েছিস, আশেপাশে আমার সাধনার উপকরণ ছড়ানো, আমি তোর সঙ্গে কথা বলছি, এই আমাদের অবস্থান, পোশাক, চেহারা, অঙ্গভঙ্গির কৌশল সবই যেন আগে একবার ঘটে গেছে। হ্যাঁ বাবা, এরকমটা হয়। আমি একদিন ক্লিনিক থেকে বাড়ি ফিরে এসে দেখি সোফাতে আমার স্ত্রী বই হাতে নিয়ে বসে রয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে। টেবিলে রাখা শুকনো খাবারের প্যাকেট। এমন দৃশ্য যেন আমি আগেও কখনো দেখেছি, আমার সঙ্গে ঘটেছে। একে মনোবিজ্ঞানের ভাষায় বলে, রাখ তোর ডাক্তারি ভাষা, ওসব আমি বুঝি না। আমি বুঝি কালভ্রম। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এক সুতোয় বাঁধা। আমাদের চেতনা কোনো কোনো সময় অধিক মাত্রায় জাগ্রত হয়ে পড়লে তার চোখের সামনে দেখা দৃশ্য অনুমান করতে পারে তার পূর্বের স্মৃতির মতো।
আরো একটা উদাহরণ দিলে তোর সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ধর, একটা বই তুই পড়ে ফেলেছিস, তাহলে শুরু থেকে 10 পাতার পর কি ঘটনা আছে সেটা তো তোর জানা। ঠিক একইভাবে আমাদের জীবনের সমস্ত ঘটনায় ঘটে রয়েছে আগের থেকে। এখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই, কেবল স্মৃতি মুছে রয়েছে। এবারে কোনো দৃশ্য দেখে তোর যদি পূর্বের স্মৃতি ফেরত আসে, তাহলেই তোর মনে হয় যে এমন দৃশ্য আগেও দেখেছি, যেটা তোর সঙ্গে ঘটেছিল। এবার আসি তোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে। সেই পিশাচ কাল ভ্রম সৃষ্টি করতে সক্ষম। তোর স্বাভাবিক জীবনযাপনের পথ বদল করে সে তোকে নিয়ে গিয়েছিল ওর অতীতে, যেখানে হয়তো সে বন্দী ছিল। কোনো কারণে মুক্তি পেয়ে বর্তমানে উপস্থিত হয়েছে। তোর প্রয়োজন শিকার। আমার অনুমান তোর গাড়ি খারাপ থেকে তোর পিছু ধাওয়া পর্যন্ত সবটাই ওই পিশাচের পরিকল্পনা। ওই পদ্ধতিতেই ও পথ ভুলিয়ে মানুষকে শিকার করে। আর সেই হোটেল? সেও আজকালের গর্ভে। একে মায়া ভাবতে পারিস। প্রকৃতপক্ষে সেখানে কোনো আশ্রয়স্থলই ছিল না, সবই ওর মায়া নির্মাণ। অতীত থেকে বস্তু আনয়ন করে ও বর্তমানে জড়ো করে তোকে ভ্রমিত করেছে কেবল। আরো একটা বিষয় এখানে বলে রাখা ভালো, তোর জীবন চক্রের অদ্ভুত কিছু গতিবিধি ওই পিশাচকে তোর প্রতি আকৃষ্ট করেছে। সেটা কিভাবে বাবা? তোর রাশি তো কুম্ভ। আগে সে তো আমি বলতে পারবো না। কুম্ভ হতেই হবে। তোর বাম হাতের তর্জনী মধ্যমার সমান। এরকম জাতকের জন্মকুণ্ডলিতে প্রেত যোগের চিহ্ন থাকে। সেটা অবশ্য তোর কপাল জুড়ে বিরাজ করছে। খালি চোখে সেসব দেখা যায় না, অন্তর্দৃষ্টি লাগে। ও খুব খারাপ জিনিস। এই যোগ প্রেত লোককে আকৃষ্ট করে। এর ফলে জাতকের মৃত্যু পর্যন্ত হয়। মৃত্যু? মৃত্যু। জন্মের সময় অনুসম আর উত্তর সার নক্ষত্র যদি জাতকের আয়ুষ্কাল কক্ষ অর্থাৎ অষ্টম কক্ষে বিরাজ করে, তবে সে জাতকের জীবনকালে কোনো না কোনো সময় ভূত পিশাচ প্রাপ্তি ঘটে থাকে। অর্থাৎ তোর জন্মকুণ্ডলীর প্রেত যোগী ওই পিশাচকে তোর প্রতি আকৃষ্ট হতে সাহায্য করেছে। তবে ভয় পাস নে, আমার কাছে যতক্ষণ আছিস কেউ তোর কিচ্ছু করতে পারবে না। কিন্তু এখান থেকে বেরোলেই তোর সমূহ বিপদ। সেই কারণেই তো তুই যখন এই গাছের কুঠোরে অচৈতন্য অবস্থায় পড়েছিলিস, আমি দ্বার প্রান্তে মন্ত্রপুত ধুনি জ্বালিয়ে গিয়েছিলাম, যাতে কোনো বিপদ তোকে ছুঁতে না পারে। কিন্তু বাবা, আমি বাড়ি ফিরবো কিভাবে? ননী কাপালিকের কাছ থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি রে। তুইও যাবি না। আমি ঠিকই তোর একটা ব্যবস্থা করে দেব, দাঁড়া। ননী কাপালিক ওর ঝুলির ভেতর হাত ঢোকালেন। তারপর সেখান থেকে একে একে বার করে আনলেন এক টুকরো গন্ধক, একটা সাপের খোলস, নিম ফল ও শেওড়া গাছের ছাল। তারপর ওই বস্তুগুলো এক টুকরো লাল শালুতে জড়িয়ে 2 হাতের তালু দিয়ে চেপে ধরে বলতে লাগলেন, ওম নমো ভগবতে ভূতেশ্বরায় রুদ্রোদ্ভয়ং দ্রষ্টাকরালায় বক্ত্রিয় ত্রিনয়ন ভীষণায় ঝকঝকিতে ভীষাঙ্গ ললাট নেত্রম তীব্র কোপানলমিত তেজসে পাশ শূল খড়গ ডমরুক। ভীষণ কণ্ঠে মন্ত্রোচ্চারণ করে চললেন। চ্যাটার্জি কাপালিকের এই অদ্ভুত মন্ত্র ও শারীরিক অঙ্গভঙ্গি মন্ত্রমুগ্ধের মতো শুনে চললেন। এভাবে দীর্ঘক্ষণ মন্ত্রোচ্চারণের পর ননী কাপালিক তার 2 হাতের সংযোগ স্থলে লাল শালুর পুটলিটা চ্যাটার্জির হাতের দিকে এগিয়ে দিয়ে বললেন, নে, এটা সঙ্গে রাখ।
কোনো ভূত পিশাচ তোকে ছুঁতেও পারবে না। কাঁপা কাঁপা হাতে সেসব গ্রহণ করে ডাক্তার চ্যাটার্জি ননী কাপালিকের পায়ে লুটিয়ে পড়ে বললেন, আমাকে বাঁচালেন বাবা, আমাকে আপনি বাঁচালেন। আপনার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না বাবা। ধন্যবাদ বাবা, প্রণাম বাবা। ঋণ? ঋণ কি রে? মায়ের পায়ের কাছে বসে রোজ সন্ধান করিস, তাহলেই হবে। আর বাড়ি ফিরে গঙ্গা স্নানের পর নতুন উপবীত ধারণ করিস। শনিবার দিন কাকদের ভাত ছড়াস। আর হ্যাঁ, বাড়ির মধ্যে একটা তুলসী গাছ পুঁতিস, দেখবি সব অমঙ্গল কেটে যাবে। নে, এখন যা, বাড়ি ফিরে যা, সব দোষ কেটে যাবে। বম কালী মা, তুমি দেখো মা, বম কালী। মাস 6 পর, সময় মধ্যরাত্রি। শিরিষ নগরের শ্মশান ভূমিতে একটা শুকনো গাছের গোড়ায় মাথার ওপরে লাল বর্ণের চাঁদোয়া টাঙিয়ে তার নিচে চোখ বন্ধ করে বসে রয়েছেন ননী কাপালিক। তার সামনেই সব সময়ের সঙ্গী করটির ওপরে রাখা একটি মাটির প্রদীপে কর্পূর জ্বলছে। কাজল বর্ণ আকাশের গায়ে সামান্য ম্লান চাঁদ জেগে রয়েছে। দূরে সদ্য সমাপ্ত হওয়া উষ্ণ চিতার ছাই তীব্র বাতাসে ভর করে ছুটে বেড়াচ্ছে। কাছেই একটা মরা গাছের ডালে একজোড়া দাঁড় কাক সমানে ডেকে চলেছে। ননী কাপালিক ধ্যান মুদ্রা ত্যাগ করে এবার সেই গাছটার মগ ডালের দিকে চেয়ে বললেন, তোরা একটু থামবি? আমি জানি তো সে আসবে। এবার কাকজোড়া দুটি কাঁ কাঁ শব্দ করে উড়ে বাতাসে মিলিয়ে গেল। দৃশ্যটা খুব একটা স্বাভাবিক নয়, তবে ননী কাপালিক তাতে চমকালেন না। পুনরায় চোখ বন্ধ করে ধ্যানে নিমগ্ন হলেন। খানিক বাদে পায়ের কাছে একটা উষ্ণ স্পর্শ অনুভূত হতেই চোখ খুলে তাকালেন তিনি। দেখলেন পায়ের সামনে পড়ে রয়েছে একজন শীর্ণকায় পুরুষ। কাপালিক এবার মৃগ চর্মের আসন ছেড়ে উঠলেন। তারপর নিজের বাম পায়ের কনিষ্ঠ আঙুল দিয়ে সামান্য মাটি তুলে সেই মাটি হাতে নিয়ে ওই ঘোরের মধ্যে থাকা মানুষটির মাথায় বুলিয়ে দিলেন। অল্পক্ষণের মধ্যেই আচ্ছন্নতা কাটিয়ে চোখ খুললেন সেই লোক। উঠে বসবার চেষ্টা করে বিফল হলেন। অত্যাধিক দুর্বলতায় বসবার শক্তিটুকুও তার আর নেই। শুকনো কাঠের ন্যায় শরীরটা মাঝে মধ্যেই থরথর করে কাঁপছে। কটুরাগত চোখের দৃপ্তি ম্রিয়মান। ময়লা জীর্ণ পোশাক, মাথায় অবিন্যস্ত চুল, গাল ভর্তি দাড়ি গোপ। তার এইরূপ বেশভূষা পরিষ্কারভাবে জানান দেয় এই লোক পথে ঘাটে কাটিয়েছে প্রায় মাসখানেক তো হবেই। ননী কাপালিক এবার ওর সামনে রাখা করটির ওপর থেকে জ্বলন্ত প্রদীপটা নামিয়ে রাখলেন মাটিতে। তারপর করটি হাতে চলে গেলেন নদীর ধারে। কিছুক্ষণ পর করটিতে জল পূর্ণ করে ফিরে এলেন। তারপর ঝুলি থেকে 5টি কাপড়ের ছোট ছোট পুঁটলি বার করলেন। এরপর করটির পূর্ণ জলের মধ্যে একে একে সবকটি পুঁটলি খুলে পুঁটলির ভেতরকার চূর্ণ জলে মেশালেন। চূর্ণগুলো জলের মধ্যে সম্পূর্ণভাবে দ্রবীভূত হতেই ননী কাপালিক তরল মিশ্রণটি ধীরে ধীরে পান করালেন আগন্তুক লোকটাকে। এর অল্পক্ষণের মধ্যেই আশ্চর্যভাবে শীর্ণকায়া লোকটি উঠে বসে বললেন, আপনি আমাকে চিনতে পারছেন বাবা? চেহারার কোনো মূল্য নেই আমার কাছে। শ্বাস প্রশ্বাসের শব্দ শুনে আমি মানুষকে চিনতে পারি। এ ক্ষমতা মাই আমাকে দিয়েছে। আর তুই তো উচ্চ বর্গের সন্তান, ডাক্তার, তোর এ পরিণতির কারণ কি? আগে বাবা, আপনি তো সর্বজ্ঞানী, সবই জানেন আপনি।
তোর নিজের মুখেই বল। ভাবনা, আমার শক্তিকে তুই দ্বিতীয়বার পরীক্ষা করছিস। বাবা, বাবা আমাকে ক্ষমা করুন বাবা, আমি মূর্খ, অহংকারী, পাপী। বিজ্ঞানের ঢুলি পড়ে আমি একই ভুল দ্বিতীয়বার করেছি বাবা। আমাকে আপনি বাঁচান বাবা, আমাকে আপনি বাঁচান। বমকালি, তোর স্পর্ধা দেখে আমি আশ্চর্য হচ্ছি। মৃত্যুর কোল থেকে বাঁচিয়ে আমি তোকে সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিয়েছিলাম, আর তুই শহরে ফিরে গিয়ে আমার দেওয়া কবচকে অবহেলা করে দ্বিতীয়বার নিজের মৃত্যুকে আমন্ত্রণ করলি। তুই মূর্খই বটে। ক্ষমা করুন বাবা, খুব ক্ষমা করুন। আমি ভুল করেছি বাবা, মারাত্মক ভুল। আসলে আপনার দেওয়া প্রাণ নিয়ে সে রাতে পরিচিত মহলে ফিরে গিয়ে আমি সকলকে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলি বলতেই ওরা আমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দিল। এরপর একের পর এক যুক্তি দাঁড় করিয়ে আমাকে বোঝালো সে রাতে আমার সঙ্গে যা কিছু ঘটেছিল সবটাই ছিল আমার মনের ভুল, হ্যালুসিনেশন। আমি নাকি স্কিজোফ্রেনিয়াতে ভুগছি। এরপর আমার মনের চিকিৎসা চলল। আমার বিজ্ঞানের মিথ্যের ঢুলি পড়ে আমার ভেঙে পড়া আত্মবিশ্বাস আমি ফিরে পেলাম। তারপর অতিমাত্রায় চিকিৎসা, বিজ্ঞানের প্রতি ভরসা রেখে কিছু তথাকথিত শিক্ষিত মানুষের পাল্লায় পড়ে আপনার দেওয়া কবচ আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম। আর তারপর পুনরায় পিশাচ তোর পিছু নিল, তাই তো? এটাই হবার ছিল, কারণ তোর জন্মকুণ্ডলীর তো বদল ঘটেনি, আর এ কটা দিনে গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনও ঘটেনি। আমি কেবল মন্ত্রপুত কবচের মাধ্যমে পিশাচকে তোর জীবন চক্রে প্রবেশ করা থেকে আটকে রেখেছিলাম। যাক, সেসব এখন বাদ দে। ঠিক কি ঘটেছে তোর সঙ্গে আগে সেটা বল। পিশাচটা প্রথমে আমার স্বপ্নে এলো। কি ভয়ানক নৃশংস সেই স্বপ্ন! স্বপ্নে দেখলাম আমি আর সেই পিশাচটা আমার স্ত্রীকে টুকরো টুকরো করে কেটে ওর কাঁচা মাংসগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। উফ, আশ্চর্য বিভীষিকাময় সেই স্বপ্ন আমাকে ঘুমন্ত অবস্থাতেই কাহিল করে ফেলল। আমি আমার কিছু ডাক্তার বন্ধুদের সেই স্বপ্নের কথা বললাম। কথাটা গড়িয়ে গেল আমার মনোরোগ চিকিৎসকের কাছে। ও বিষয়টিকে আমার অবচেতন মনের ক্রিয়াকলাপের সঙ্গে জড়িয়ে একটা ব্যাখ্যা শুনিয়ে আমার ঘুমের ওষুধের ডোজটা দ্বিগুণ করে দিল। তাতে ফল হলো সামান্যই। মাথার ভেতরের ঘোরটা কেবল কাটল। 3-15 পর আমি সামান্য সুস্থ বোধ করলে নিজের ক্লিনিকে বসলাম। সমস্ত দিন রোগী দেখলাম। সন্ধে নাগাদ যখন ক্লিনিক বন্ধ করে বাড়ি ফিরব, আমার কম্পাউন্ডার ছেলেটা এসে বলল, স্যার, একটা বৃদ্ধ লোক বেজায় জোরাজুরি করছে। ক্লিনিক বন্ধ বললেও শুনছে না, আপনার সঙ্গে নাকি দেখা করতে চায়। আমি দয়াবশত বললাম ভেতরে পাঠিয়ে দাও। পর মুহূর্তেই বৃদ্ধ লোকটা আমার রুমে প্রবেশ করল। হতদরিদ্র চেহারা। ঘরে ঢুকেই বলল, ও ডাক্তার, আমার গলাটা একটু দেখে দাও না গো, বড্ড ব্যথা। আমি ওকে চেয়ারে বসিয়ে হা করিয়ে টর্চের আলোটা ওর মুখে ফেলে চমকে পিছনে সরে গেলাম। আমি কি দেখছি? এই লোকটার গলার কোনো শেষ নেই।
টর্চের আলোটা অন্ধকার গুহার মতো ঢুকে যাচ্ছে যেন। বৃদ্ধ আবার বলল, কি হলো ডাক্তার, গলা দেখবে না? এবারে বৃদ্ধের কুৎসিত মুখটার দিকে তাকিয়ে আমার হাত থেকে টর্চটা পড়ে গেল। শব্দ শুনে কম্পাউন্ডার ছেলেটা ছুটে এসে বলল, কি ব্যাপার স্যার? আমি তখন ভয়ে পিছতে পিছতে ঢোক গিয়েছি। বৃদ্ধ লোকটা এবারে চেয়ার ছেড়ে উঠে পড়ল। আমাকে চিনতে পারছো ডাক্তার? আমি কোনো উত্তর না দিলে লোকটি বলল, দাঁড়াও, এখনই চিনিয়ে দিচ্ছি। বলে লোকটা এগিয়ে গেল আমার কম্পাউন্ডারের দিকে। তারপর বিস্ফারিত চোখ নিয়ে তাকিয়ে দেখলাম বৃদ্ধ লোকটার মুখমণ্ডলটা দখল করেছে একটা কালো অন্ধকার গর্ত, আর অসংখ্য সূচালো দাঁতের সারি। আর সেই গর্ত কিছু বুঝবার আগেই কামড়ে তুলে নিল আমার কম্পাউন্ডারের মাথাটা। ওর দেহটা মেঝেতে পড়ে জল ছাড়া মাছের মতো লাফাতে থাকলো। এরপর আমি এই ভুতুড়ে দৃশ্যটা সহ্য করতে না পেরে জ্ঞান শূন্য হয়ে পড়ে যায়। আমি চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার সঙ্গে ঘটে যাওয়া সদ্য ঘটনাটাও কেউ বিশ্বাস করলো না, কেউ না। কারণ কম্পাউন্ডারের লাশটা তো সেখানে পাওয়াই যায়নি, এমনকি এক ফোঁটা রক্তও না। এর ফলে আমার মনের চিকিৎসা চলল আরো গুরুতর ভাবে। হাসপাতালে থাকাকালীন আমার স্ত্রী একবারের জন্যও আমাকে হাসপাতালে দেখতে আসেনি। এই ব্যাপারটা আমার মাথায় টোকা দিল দিন তিনেক পরে। কারণ এই কয়েকটা দিন আমি কিরকম যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। বিষয়টা আমার মাথায় আসতেই আমি হাসপাতাল থেকে পালিয়ে আসি আমার নিজের বাড়িতে। বাড়ি ফিরে স্ত্রীর রক্তমাখা কাপড় ছাড়া আমি আর কিচ্ছুটি পাইনি, কিচ্ছু না। আমি জানি সেই পিশাচ আমার স্ত্রীকেও শেষ করেছে, কিন্তু এই ঘটনাটা আমি কাউকে বললাম না। কারণ সকলেই অবিশ্বাস করে আমাকে আবার হাসপাতালে বন্দি করে রাখবে। এরপর থেকে আমি গৃহত্যাগী হয়ে শ্মশানে শ্মশানে আপনাকে খুঁজেই চলেছি বাবা। এই ভয়ানক বিপদ থেকে আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, কেউ না। শহরের মিথ্যে শিক্ষায় শিক্ষিত অহংকারী মানুষগুলো আমাকে কেউ গুরুত্ব দেয়নি। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কেউ বিশ্বাস করতে চায়নি, কেউ না। আমাকে পাগল সাজাতে চেয়েছে সবাই। সৃষ্টির অন্ধকারের রহস্য বোঝবার মতো বোধ তাদের নেই বাবা। আপনি দ্বিতীয়বার আমার প্রাণ ফিরিয়ে দিতে পারেন, আর সেই পিশাচকে চিরতরে নষ্ট করে ফেলবার শক্তি শুধুমাত্র আপনিই রাখেন বাবা। আমার নয় রে, আমার নয়। মায়ের বন্দনা কর, মায়ের। আমি মায়ের সেবক মাত্র। একমাত্র মাই পারে জগতের সমস্ত কাল চক্রকে নিয়ন্ত্রণ করতে। বম কালী মা, মা তুমি সর্বজ্ঞ মা, তুমি দিশা দেখাও মা। কিন্তু সে পিশাচের মনুষ্য জাতির প্রতি এরকম হিংসার কারণ কি বাবা? এর কোনো কারণ হয় না রে। অন্ধকারের রাজত্ব প্রতিষ্ঠা করবার জন্য প্রেতকুল সর্বদা মানুষকে ঈশ্বরের কবল থেকে বার করে আনতে চায়। আর এই ঈশ্বরের হাত থেকে মানুষকে বের করে আনবার অনেক পদ্ধতির মধ্যে সব থেকে সহজ পদ্ধতি হলো তাকে মেরে ফেলা। মনুষ্য জাতি কেবল ওদের লক্ষ্যপথের সামান্য সিঁড়ির ধাপ মাত্র।
এর থেকে চিরতরে মুক্তি লাভের কোনো কি পথ নেই বাবা? পথ সব ক্ষেত্রে থাকে না, তৈরি করে নিতে হয়। তোর ক্ষেত্রেও আমি পথ নির্মাণ করব। মার কাছে তোর হয়ে আমি প্রার্থনা জানাবো, দেখি মা কি বিধান দেয়। তবে আগামী শনিবারের রাত্রিকালটা খুবই প্রশস্ত, উত্তম যোগ আছে। সেদিন যা হোক পূজার আয়োজন করব। বিশেষ কিছু উপকরণেরও প্রয়োজন রয়েছে। তুই এক কাজ কর, তুই আপাতত আমার সঙ্গে শ্মশান ভূমিতেই অবস্থান কর। পূজা সমাপ্তি পর্যন্ত আমার কাজ ছাড়া হোস না। কিন্তু বাবা, সে পিশাচ যদি আমার পিছু নেয়? আমি থাকাকালীন তোর উপরে আক্রমণ করার ভুল সে করবে না, তবুও সাবধানী তোকেই হতে হবে। আয়, তোর গাত্র বন্ধন করে দি। ভূত প্রেত বিতাড়নের আগে নিজের দেহকে শুদ্ধি ও রক্ষা করতে হয়, তা না হলে ক্রিয়ায় বাধা ও ক্রিয়া সম্পাদনকারীর বিপদ আসে। আয়, বস আমার সামনে। কথা শেষ করে ননী কাপালিক মৃগচর্মের আসনে বসলেন। অংশুমান চ্যাটার্জি বসলেন কাপালিকের বাম দিকে। ননী কাপালিক এবারে ঝুলি থেকে একটা ভূর্জপত্র বার করে তার ওপরে মধু আর মদ দিয়ে ডাক্তার অংশুমান চ্যাটার্জির সম্পূর্ণ নাম, গোত্র ও রাশি লিখে সেটাকে ত্রিলৌহ দ্বারা নির্মিত কবজের মধ্যে প্রবেশ করিয়ে ডাক্তারের গলায় ধারণ করতে দিলেন। তারপর আসন থেকে উঠে একটা আকন্দের শেকড়ের সাহায্যে অংশুমান চ্যাটার্জিকে কেন্দ্রে রেখে বৃত্ত আঁকলেন। এবার নিজে বৃত্তের মধ্যে প্রবেশ করে পদ্মাসনে বসে বললেন, আমি ধ্যানমগ্ন অবস্থায় যে মন্ত্র উচ্চারণ করব, তুই তার পুনরাবৃত্তি করবি। আজকের রাতটা এভাবেই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে কাটবে। কাল সকালে পূজার দ্রব্য সংগ্রহে বেরোবো দুজনে, কেমন? চ্যাটার্জি ননী কাপালিকের অনুকরণ করে পদ্মাসনে বসে দুই হাত কোলের উপর রাখলেন। ননী কাপালিক মন্ত্রোচ্চারণ করে চললেন। ওম পরমাত্মে পরব্রহ্ম নমঃ। ওম পরমাত্মে পরব্রহ্ম নমঃ। মম শরীরং পাহি পাহি কুরু কুরু স্বাহা। মম শরীরং পাহি পাহি কুরু কুরু স্বাহা। উষাকালে ননী কাপালিক অংশুমানকে মন্ত্র জপে মগ্ন অবস্থা থেকে মুক্তি ঘটালেন। তারপর তাকে নিয়ে চললেন স্নান করাতে। গলা অবধি শীতল নদীর জলে তাকে দাঁড় করিয়ে কাপালিক পাঠ থেকে মন্ত্র বলে চললেন। তান্ত্রিক উপাসনায় দেহ শুদ্ধি বিশেষ স্থান অধিকার করে আছে। উপাসনার প্রথম দিকেই সাধককে দেহ শুদ্ধি করতে হয়। অগস্ত্য সংহিতায় বলা আছে, দেহ শুদ্ধি বিহীনেন কৃতা পূজা ভিচারবৎ বিপরীত ফলং দদভক্ত পূজনং যথা। অর্থাৎ দেহ শুদ্ধি না করে পুজো করলে ভক্তিহীন পূজার ন্যায় সে পূজা থেকে কোনো ফল পাওয়া যায় না। অভিচার কর্মের ন্যায় সে পূজা বিপরীত ফল দিয়ে থাকে। অবশ্য তন্ত্রের মার্গ তোকে বিস্তারিতভাবে না বললেই পারতাম। তন্ত্রে দেহ শুদ্ধির স্বরূপ জানতে হলে ষটচক্রের জ্ঞান প্রয়োজন। সেসব তুই জানবি কি করে? নে, এবার ঝটপট নদীর পাক্কায় মেখে জলে কয়েকটা ডুব দিয়ে শুদ্ধ হয়ে উঠে আয় দেখি। অংশুমান চ্যাটার্জি নদীর স্বচ্ছ জলে দেহের মলিনতা ধুয়ে উঠে আসলে ননী কাপালিক ওকে পূর্বের সমস্ত বস্ত্র ত্যাগ করিয়ে শুধুমাত্র কোটি দেশ ঢাকবার মতো লাল শালু পরিধান করতে দিলেন। তারপর ওর কাঁধে ভিক্ষার ঝুলি চাপিয়ে দিয়ে বললেন, এবারে যা, পূজার উপকরণ সংগ্রহ করবে যা। সেসব আপনি ফর্দ করে দিলেই তো আমি জোগাড় করে রাখতে পারতাম বাবা। ওরে ওরে, সেসব বাজারে মেলে না রে, যেসব তোকে সংগ্রহ করতে বলবো। এছাড়া আজ তোর নবজন্ম হবে, একথা জেনে রাখ। তাই তোর অতীত জীবনের কোনো অর্থই এ কাজে ব্যবহৃত হবে না। তুই বরং আশপাশের কয়েকটা বাড়ি ঘুরে কিছু পয়সা আর চাল ভিক্ষা করে নিয়ে আয়।
প্রয়োজনের অতিরিক্ত ভিক্ষাবৃত্তি করবি না। গৃহস্থের উঠোনে দাঁড়িয়ে একটিবার মাত্র চাইবি, না দিলে ফিরে আসবি। দ্বিতীয় কথা, খরচ করবি না। ভিক্ষা দ্বারা উপার্জিত অর্থ থেকে কিছু মাটির সরা, গুড়, গাভী দুগ্ধ, মধু আর সামান্য মদ কিনে ফিরে আসবি এই শ্মশান ভূমিতে। আমি এদিকে পূজার বাকি দ্রব্য সংগ্রহ করে রাখছি। যা, তাড়াতাড়ি কর। অংশুমান ননী কাপালিকের কথা মতো ঝুলি কাঁধে বেরিয়ে পড়লেন। আর এদিকে ননী কাপালিক শ্মশান চত্বর ও নদীর পাড় ঘুরে একে একে সংগ্রহ করলেন মাছ, মাংস, ফুল ফলাদি ও অন্যান্য পূজার প্রয়োজনীয় সমস্ত উপকরণ। অংশুমান চ্যাটার্জি সমস্ত বাড়ি ঘরের দুয়ারে ঘুরে ঘুরে চাল আর অর্থ সংগ্রহ করলেন। তারপর বেলা বাড়লে ননী কাপালিকের কথা মতো সামান্য কিছু পূজার উপকরণ সংগ্রহ করে পুনরায় শ্মশানের পথে পা বাড়ালেন। খাঁ খাঁ দুপুর, মাথার ওপর সূর্য গনগনে তাপ ছাড়ছে। জনবসতির পথ ছেড়ে অংশুমান এবার নদীর ধার বরাবর জঙ্গলাকীর্ণ পথ ধরে ননী কাপালিকের ডেরায় ফিরছেন। সমস্ত দিন উপবাস, এই দুর্বল শরীর, তার উপর প্রচণ্ড রোদ্দুরে পায়ে হেঁটে ভিক্ষাবৃত্তি করা তার এই প্রথম। তাই ক্লান্তি একেবারে আষ্টে পিষ্টে চেপে ধরছে তাকে। মাঝে মধ্যে চোখের সামনে আধারও নেমে আসছে। চলতে চলতে একটা শিরীষ গাছের তলায় একটু জিরিয়ে নেওয়ার জন্য বসলেন ডাক্তার অংশুমান। সামান্য ঝিমুনি আসছিল। কাঁধের ঝুলিটা নামিয়ে গাছের কাণ্ডে সবে হেলান দিয়েছে। এমন সময় দেখলেন নদীর ধার থেকে উঠে আসছেন ননী কাপালিক। ওর চোখে মুখে ক্রুদ্ধ ভাব। এমনভাবে হনহনিয়ে ওর দিকে হেঁটে আসছেন যে কাপালিকের শারীরিক ভাষা বলছে ও বেজায় অসন্তুষ্ট হয়েছে। অংশুমান চ্যাটার্জি ভয়ে ভয়ে ঝুলি কাঁধে তুলে উঠে দাঁড়িয়ে পড়লেন। অপরাধ নেবেন না, ক্লান্তির জন্য একটু জিরিয়ে নিচ্ছিলাম বাবা। ননী কাপালিক ক্রুদ্ধ কণ্ঠে বললেন, বটে, এখন তোর জিরানোর সময়। আমি যে তোর জন্য ওদিকে অপেক্ষা করে রয়েছি। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। অংশুমান পুনরায় চলা শুরু করলে ননী কাপালিক বললেন, দাঁড়া, আবার চললি কোথায়? তোর এই কৃত ভুলের কোনো ক্ষমা নেই। কেন বাবা? আবার প্রশ্ন করছিস? ভুলের আগে প্রায়শ্চিত্ত কর। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, আমার পায়ে লুটিয়ে পড়ে আগে ক্ষমা চা। উপায়ন্তর না পেয়ে পরক্ষণেই পায়ে লুটিয়ে পড়লেন অংশুমান। কিন্তু ননী কাপালিকের পা দুটো স্পর্শ করতেই চমকে উঠলেন তিনি। কাপালিকের দুই পায়ে হিমশীতল। এত ঠান্ডা কোনো মানুষের পা হতে পারে নাকি? তাই অংশুমান মাটিতে শায়িত অবস্থাতেই মাথা তুলে কাপালিকের মুখের দিকে চাইলেন। আবারও একটা ধাক্কা। কাপালিকের মুখমণ্ডল জুড়ে এক বিরাট কালো অন্ধকার বিরাজ করছে। আর সেই অন্ধকার শুদ্ধ মুখটা ধীরে ধীরে নেমে আসছে অংশুমানের দিকে। এরকম ভয়ানক দৃশ্যের জন্য এই মুহূর্তে একেবারেই প্রস্তুত ছিল না অংশুমান। ভয় চিৎকার করে উঠল সে, বাবা, বাবা আমাকে বাঁচান, বাবা, বাবা আমাকে বাঁচান। ঠিক এই সময় পাশেই একটা ঝোপের থেকে ভেসে এলো বজ্র কণ্ঠটা, বমকালি, তোরা এত বড় সাহস! তুই পিশাচ সিদ্ধ ননী কাপালিকের রূপ ধারণ করে এসেছিস। এর পরিণাম তোকে ভোগ করতেই হবে। এই বলেই আড়াল ছেড়ে বেরিয়ে এলেন আসল ননী কাপালিক। ওর ঝুলির ভেতর থেকে এক মুঠো ভস্য বার করে কপালে ঠেকিয়ে বিড়বিড় করে মন্ত্র পাঠ করে ছুড়ে দিলেন ননী কাপালিকের বেশে থাকা সেই পিশাচের দিকে। এতে সেই বিভীষিকা সামান্য পিছু হটল বটে, তবে তার বেশি কোনো ক্ষতি তার হল না। ততক্ষণে সে তার নিজ রূপ ধারণ করেছে। অংশুমান মাটি থেকে উঠে ননী কাপালিকের পাশে গিয়ে দাঁড়ালেন। ননী কাপালিকের কপালে ভাঁজ।
সেই শ্মশান থেকে লব্ধ ভস্ম এবং ভৈরব স্তুতিতেও তোর কোনো ক্ষতি হলো না? হ্যাঁ, আশ্চর্য। বিকট শব্দে পিশাচ আকাশ পাতাল ভেদ করে চিৎকার করে হেসে উঠল। তারপর আচমকায় ননী কাপালিকের বুকের উপরে লাফিয়ে পড়ে ধারালো নখ দিয়ে আঁচড় টেনে পাশেই জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল। এমন সুতীব্র আঘাতের জন্য ননী কাপালিক একেবারেই প্রস্তুত ছিলেন না, তাই তিনি আছড়ে পড়লেন মাটিতে। ওর বুক থেকে ঝরে চলেছে রক্ত। অংশুমান মাটিতে বসে পড়লেন। কাপালিকের মুখের কাছে মুখ নামিয়ে বললেন, বাবা, বাবা আপনি গুরুতর আহত। আমার জন্য এসব হলো। আমি এক্ষুনি এই শ্মশান ছেড়ে চলে যাব বাবা। আমার জন্য নিজেকে বিপদে ফেলবেন না আপনি। আমার যা হয় হোক, কিন্তু আমি চাই না আমার জন্য আপনার প্রাণ সংশয় ঘটুক বাবা। ননী কাপালিক নিজেকে সামলে বুকের থেকে গড়িয়ে পড়া রক্ত লাল শালুতে মুছে বললেন, ননী কাপালিকের প্রাণ কাড়বার সাধ্য এ জগতে কার আছে? তুই ঘাবড়াস না। আমি যতটা ভেবেছিলাম তার থেকেও এই পিশাচ শক্তিশালী। একে শেষ না করা অবধি আমার স্বস্তি নেই। কিন্তু বাবা, আপনাকে তো এক্ষুনি হাসপাতালে ভর্তি করার প্রয়োজন। পিশাচটা ওর 3টে নখ আপনার বুকে প্রবেশ করিয়ে দিয়েছে। প্রচুর রক্তপাত হচ্ছে বাবা। ননী কাপালিক এবার ঝুলিতে হাত ঢুকিয়ে পুনরায় ভস্ম বার করে নিজের ক্ষতস্থানে বুলিয়ে বললেন, বম কালী মা, আমাকে রক্ষা কর মা, আমাকে রক্ষা কর। রাতের দিকে ননী কাপালিকের গা প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠল। অংশুমান ওর গায়ে হাত দিয়ে বললেন, আপনার গা জ্বরে পুড়ে যাচ্ছে বাবা। আপনার ওষুধ প্রয়োজন। শরীরের ক্ষত স্থান থেকে ইনফেকশন সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে আপনার। ননী কাপালিক হেসে বললেন, আধার লোকের এত অলৌকিক কর্মকাণ্ড দেখার পরেও ডাক্তারি তুই এখনো ছাড়িসনি দেখছি। হ্যাঁ, পাগল ছেলে। আমার কিচ্ছু হবে না রে। মা যখন আছে ওই সব ঠিক করে দেবে। বম কালী মা, মাগো, আমার সাধনা বিফলে যেতে দিও না মা, মা, বম কালী। কথা শেষ করে ননী কাপালিক চোখ বুজে বসে রইলেন। বাবা, আজ রাতে উপাসনা কি হবে? ননী কাপালিক এবার চোখ খুলে একটা মাটির পাত্রে খানিকটা মদ ঢাললেন। তারপর তাতে 1 চিমটে গুড় আর কিছু চালের কণা ফেলে সরাটা খোলা আকাশের দিকে এগিয়ে দিয়ে বললেন, আমি ধ্যানে বসলাম। এই পাত্রের তরলে যখন চাঁদের প্রতিবিম্ব ধরা পড়বে তখন আমাকে ডাকবি। পূজা তখনই আরম্ভ হবে। এখন একটি উপকরণ কম রয়েছে, তাই পূজা আরম্ভ করতে পারছি না। কি সেই উপকরণ বাবা? অপেক্ষা কর, আপনা হতেই সে বস্তু শ্মশানে এসে উপস্থিত হবে। ননী কাপালিক চোখ বুজে ধ্যানে নিমগ্ন হলেন। অংশুমানও ওনাকে অনুসরণ করে চোখ বুজে বসে রইলেন। অন্ধকারময় শ্মশান ভূমি। ক্ষুধার্ত শেয়াল ডেকে চলেছে ঝোপে ঝাড়ে। মাথার উপরে হুতুম পেঁচা আর বাদুড়ের ঝাঁক ডানা ঝাপটে উড়ে চলেছে। মাঝে মধ্যে পায়ে স্পর্শ করে চলে যাচ্ছে শীতল সরীসৃপ। অনেক রাতের দিকে জনচারেক লোক কাঁধে একটা মড়া নিয়ে শ্মশানে প্রবেশ করল। তড়িঘড়ি চিতা সাজানো হলো। খানিক বাদে দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। ঠিক এই সময় হঠাৎ করেই প্রায় নিস্তব্ধ শ্মশান ভূমিকে কাঁপিয়ে এক ভয়ঙ্কর অট্টহাসির রোল উঠল।
ভয়ে সর্বাঙ্গে কাটা দিল অংশুমানের। তৎক্ষণাৎ সে মাটির সরাতে নজর ফেলল। না, সেখানে এখনো চাঁদের প্রতিবিম্ব ধরা পড়েনি, অর্থাৎ ননী কাপালিককে ডাকার সময় হয়নি এখনো। ওদিকে ঘটতে শুরু করেছে আর এক অপার্থিব ঘটনা। চিতার আগুনের আলোয় অংশুমান স্পষ্ট দেখলেন যে 4 জন শ্মশান যাত্রী মরা কাঁধে করে এনেছিল, তারা ভয়ার্ত চিৎকার করে অর্ধদগ্ধ মরা ফেলে যে যেদিকে পারল পালালো। অংশুমান ভয়ে ননী কাপালিকের গা ঘেঁষে বসলেন। আর ঠিক তখনই তার নজরে পড়ল চিতার পাশে দাঁড়িয়ে রয়েছে সেই বিভৎস পিশাচটা। এবার অংশুমান দেখলেন আগুনের প্রচণ্ড তাপে চিতায় পুড়তে থাকা মৃতদেহের মাথাটা ফেটে ঘিলু বেরিয়ে এলো। আর ওই পিশাচ মূর্তি চিতা থেকে সেই ঘিলু হাতে করে তুলে খেতে খেতে কর্কশ গলায় বলল, এবার তোর পালা, তুই মরবি, তোকে কাঁচা খাবো চিবিয়ে। কাপালিক তোকে বাঁচাতে পারবে না, তোকে খাওয়া শেষ করে ওই কাপালিকের মাথাটাও আগুনে জ্বলছে খাবো। কম্পমান শরীর নিয়ে অংশুমানের কেবল চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। পিশাচটা ঝলসানো মাংস চিতা থেকে খাবলে খাবলে তুলে খেয়ে চলেছে। এভাবে ঠিক কত সময় কেটেছে অংশুমানের কোনো ধারণা নেই। একটা সময় ননী কাপালিক চোখ খুললেন। সাহস কিছুটা বাড়ল অংশুমানের। এই সময়ও মাটির সরার দিকে উঁকি মেরে দেখলেন তরলে চকচক করছে মাঝ রাতের চাঁদ। ননী কাপালিককে পিশাচের দর্শন পাওয়ার বিষয়টা বলতে গিয়েও থমকে গেলেন অংশুমান, কারণ চিতার পাশে আর কাউকে দেখা যাচ্ছে না। ননী কাপালিক এবার চিতার দিকে চেয়ে বললেন, এবার সময় হয়েছে, চল, সমস্ত উপকরণ সঙ্গে নিয়ে চিতার দিকে চল। ততক্ষণে চিতার আগুনটা নিভেছে। কাঠ কয়লার ভেতর থেকে উষ্ণ ভাব আর ধোঁয়া উঠছে মিহি আকারে। শরীরের আর কোনো চিহ্ন নেই, পঞ্চভূতে তা বিলীন হয়েছে। এখন কেবল নাভিকুণ্ড আর ছোটখাটো কয়েকটা হাড়ের টুকরের দেখা মিলছে। অংশুমান এবার বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে নিভন্ত চিতার দিকে চেয়ে বললেন, এখানে আমাদের কি কাজ বাবা? যে পিশাচ তোর আয়ু রেখার মাঝ বরাবর বিরাজ করছে তার ক্ষমতা অসীম। কোনো সাধারণ তন্ত্রের মাধ্যমে তাকে পরাজিত করা সম্ভব নয়। তাই আমি চিতা সাধনে বসব। সাধনার সমস্ত উপকরণ মিললেও বাকি ছিল কেবল এই চণ্ডালের মৃতদেহ সৎকারের সদ্য প্রচলিত চিতার। এ ভয়ানক শক্তি উৎপাদনে সক্ষম। আমি চিতা সাধনায় মহাকাল ভৈরব শ্মশানে অবস্থিত ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকিনী, দেবতা, উপদেবতা সবার কাছে অনুমতি দেব। সকলকে সন্তুষ্ট করব। এতে আমার বল বৃদ্ধি যেমন হবে, তেমনি দুষ্ট পিশাচের শক্তি ক্ষীণ হয়ে আসবে। এই বলে ননী কাপালিক তার পূজার উপকরণ ভর্তি ঝুলিটা খুললেন। তারপর 4টি মাটির পাত্রে একে একে রাখলেন পোড়া মাছ, মাংস, মদ ও মধু। এবার সেই পাত্রগুলি চিতার চতুর্দিকে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তরে এবং দক্ষিণে রাখলেন। চিতার সামনে 2টো প্রদীপ বার করে তা ঘি দ্বারা পূর্ণ করলেন। প্রদীপের সলতে হিসেবে ব্যবহার করলেন শ্বেত আকন্দ ও শ্বেত বেড়েলা গাছের শেকড়। এবারে প্রদীপে অগ্নি সংযোগ করে ননী কাপালিক বললেন, এই প্রজ্বলিত প্রদীপের উপরে অনেক কিছু নির্ভর করবে। যদি এর আলোক শিখা কমে আসে তাহলে বুঝতে হবে কার্য সম্পাদনে বাধা সৃষ্টি হচ্ছে, আর যদি নিভে যায় তাহলে বিপদ আসন্ন।
এবারে চাঁদের প্রতিচ্ছবি ফুটে ওঠা তরলে মাসকলাই আর কালো সরিষা অল্প মাত্রায় ছড়িয়ে সেই পাত্র সামনে রেখে চিতার উপর পদ্মাসনে বসলেন কাপালিক। তারপর ওর পূর্বের খাঁচাবন্দি বাদুরটি ডাক্তার অংশুমানের হাতে দিয়ে বললেন, আমার পূজা ও মন্ত্র উচ্চারণ শুরু হলে তুই পূর্ব দিকে গিয়ে এই বাদুরটিকে বলি দিবি। তারপরে রক্ত আর দুধ মিশিয়ে তোর ভিক্ষার চাল দিয়ে পায়েস তৈরি করে শ্মশান অধিপতির উদ্দেশ্যে নিবেদন করবি। তোর যা কিছু প্রয়োজন আমার ঝুলিতেই পাবি। আমার সাধনার সমস্ত অর্ঘ্য সংগ্রহ করে রেখেছি। আমাকে যে কোনো প্রয়োজনে ডাকবি না, কারণ একবার চিতা সাধনে বসলে ওঠা সম্ভব নয়। কথা শেষ করে ননী কাপালিক চিতার ভেতর থেকে ছাই সরিয়ে চণ্ডালের নাভিকুণ্ড ও হাড়ের টুকরো তুলে মাটির সরার উপরে রাখলেন। ওদিকে অংশুমান চ্যাটার্জির কাছে বাদুর বলি দেওয়া মোটে সহজ বিষয় ছিল না, কিন্তু বর্তমানে জীবনের যে পর্যায়ে এসে সে পৌঁছেছে তাতে তাকে এ কাজ করতেই হলো। বাদুরটিকে বলি দিয়ে সেটির রক্ত সংরক্ষণ করলেন একটি মাটির সরায়। তারপর চিতার আগুন থেকে কয়েকটা মরা পোড়ানোর পোড়া কাঠ টেনে তাতে পুনরায় অগ্নি সংযোগ করে পায়েস নির্মাণে লেগে পড়লেন। তার নিবেদন অর্থে প্রস্তুত ভোগ যখন অর্ধ সমাপ্তির পথে, তখন তার কানে এলো ননী কাপালিক মন্ত্র উচ্চারণ করে চলেছেন। উগ্র ফণিপতি ঘটাটোপমণ্ডিত কণ্ঠদেশায় জয় জয় ভূত ডামরায় আত্মরূপ দর্শে দর্শে নীরতে নীরতে সর সর জল জল পাশেন বন্ধ বন্ধ হুঙ্কারেণ ত্রাসয় ত্রাসয় বজ্রদণ্ডেন হন হন নিশতি খঙ্গেন ছিন্ন। ননী কাপালিকের চিতা সাধনার যেন অন্ত নেই। ইতিমধ্যে চাঁদ অনেকটাই হেলে পড়েছে পশ্চিমের নদীর পাড়ে। অংশুমান শ্মশান অধিপতির উদ্দেশ্যে অনেক আগেই ভোগ নিবেদন সেরে ফেলেছেন। তার শরীরে খানিকটা ঝিমুনি এসেছে এখন। আশ্চর্য এক রাতে নির্জন শ্মশান প্রকৃতি যেন স্থির হয়ে আছে। আচমকা ঝিমুনি ছেড়ে অংশুমান লাফিয়ে উঠলেন। বাবা, প্রদীপ নিভে গেছে। তৎক্ষণাৎ চোখ খুললেন ননী কাপালিক। পিশাচ এসে গেছে, তবে ওর আর রক্ষে নেই। ওম অঘরেভ্য অথ ঘোরেভ্য ঘোর তারেভ্য সর্বত সর্ব সর্বভ নমস্তে অস্ত রুদ্র রূপে। মন্ত্র পাঠ করে ননী কাপালিক চিতাতে পদ্মাসন ভেঙে উঠে দাঁড়ালেন। অংশুমান আশ্চর্য দৃষ্টি নিয়ে দেখলেন কাপালিকের শরীর জুড়ে এখন যেন একটা আলোক রেখা খেলে বেড়াচ্ছে। তার মানে তার সাধনা বিফলে যায়নি। সাধনালব্ধ শক্তি তার শরীর ধারণ করার ফলে তার সর্বাঙ্গে দৈব দূতির সৃষ্টি হয়েছে। পরক্ষণেই পরিবেশে বদল ঘটল। উজ্জ্বল চাঁদ মেঘের আড়ালে চলে গেল। শ্মশানে নেমে এলো আঁধার। একদল পেঁচা কর্কশ গলায় ডেকে উঠল। এবারে অন্ধকারের ভেতর অংশুমান স্পষ্ট দেখলেন কালো স্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে সেই পিশাচ। আকাশের দিকে মুখ তুলে সে হাসতে আরম্ভ করল। ননী কাপালিকের গা থেকে ছিটকে আসা আলোয় ততক্ষণে চারপাশ কিছুটা আলোকিত হয়েছে। এবার পিশাচটা বিকট শব্দ করে লাফিয়ে পড়ল চিতার ছাইয়ের উপরে। তারপর সমস্ত পূজার উপকরণ লণ্ডভণ্ড করে নিবেদিত মাংস, মাছ, পায়েস সমস্ত ভক্ষণ করে হাসতে থাকলো এক ক্রূর হাসি। এত বড় সাহস, তুই শ্মশান অধিপতিকে নিবেদন করা অর্ঘ্য ভক্ষণ করিস? পিশাচ হাসি থামিয়ে বলল, কাপালিক, সাহস আর দেখালাম কোথায়?
এবার দেখাবো সাহস। তুই আমার কাছে বাধা হয়ে দাঁড়িয়েছিস, তাই তোকে আগে শেষ করতে হবে। তুই কি ভেবেছিস এসব তন্ত্র মন্ত্র করে ওকে বাঁচাতে পারবি? আগে নিজেকে বাঁচিয়ে দেখা। এই বলে পিশাচটা লাফিয়ে এসে পড়ল ননী কাপালিকের একেবারে সামনে। অংশুমান ভয় চিৎকার করে উঠলেন, বাবা বাবা, শয়তানটা আপনাকে মেরে ফেলবে, আপনি পালান। এর উত্তরে ননী কাপালিক কিন্তু এতটুকু নড়লেন না, তার বদলে এক অদ্ভুত কাজ করলেন। কেবল 2 হাত জোর করে প্রণামের ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। এদিকে পিশাচ আর কোনো বাধা না পেয়ে পর মুহূর্তে ওর মুখের ওপর বিরাট কালো বিবরটা ফুটিয়ে তুলে হাসতে হাসতে মুহূর্তে গিলে ফেলল ননী কাপালিকের মাথাটা। এহেন ভয়ঙ্কর দৃশ্য দেখে অংশুমান যখন একেবারে নিথর পাথর বনে গিয়েছে, ঠিক তখনই ওর কানে এলো পিশাচের বিরাট কায় অন্ধকারে পূর্ণ মুখের ভেতরে প্রবেশ করা ননী কাপালিকের মুখ থেকে বেরিয়ে আসা মন্ত্রোচ্চারণ। এবার কাপালিকের মন্ত্র জপ সম্পন্ন হতেই ভয়ঙ্কর চিৎকার করে উঠল পিশাচটা। আর তার কিছুক্ষণ পরেই বিকট একটা শব্দ করে পিশাচের দেহটা ফেটে চৌচির হয়ে চতুর্দিকে খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ল। এই প্রচন্ড বিস্ফোরণের শব্দে ভয়ে কেঁপে উঠল শ্মশানবাসী সমস্ত প্রাণীকুল। ডাক্তার অংশুমান অচৈতন্য অবস্থায় ছিটকে গিয়ে পড়ল কয়েক হাত দূরে। এরপর যখন অংশুমান চ্যাটার্জি চোখ মেলে চাইল, তখন ভোরের আলো ফুটেছে। তার ঠিক মাথার কাছে ননী কাপালিক অভয়দাত্রী ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন, আর তার সর্বাঙ্গ থেকে নিঃসৃত হওয়া একটা ধোঁয়ার কুণ্ডলী উঠে যাচ্ছে আকাশের পথে। এই অলৌকিক দৃশ্যটা দেখে অংশুমান চ্যাটার্জির মনে হলো উত্তপ্ত লোহা যেন ক্রমশ তাপ বিকিরণ করে শীতল হচ্ছে। আপনারা শুনছিলেন আশিস চক্রবর্তীর ননী কাপালিকের কাহিনী কালভ্রম পিশাচ। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো এখানেই শেষ। খুব শীঘ্রই আবার হাজির হব আবারও কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।